আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। স্বাধীনতার পর থেকে দেশের মোট বিদেশি ঋণের ৭৮% নিয়েছে আওয়ামী লীগ সরকার। এক বাটি নেহারি বনাম ৫০০ শিশুর লাশ, বিবেকের আয়নায় এক বিচিত্র বৈপরীত্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। উন্নয়ন প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকার ১৫.৫ বছরে নতুন ঋণ নেয় $৮,০৬২ কোটি। চড়া সুদ ছাড়াও ঋণের বড় অংশই ছিল কঠিন শর্তের জালে বন্দী। বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়বে আগামী অর্থবছরে। ইতোমধ্যে চলতি মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে $৪০০ কোটি। স্বাধীনতার পর থেকে দেশের মোট বিদেশি ঋণের মধ্যে ৭৮% নিয়েছে আওয়ামী লীগ সরকার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় ২০০৯ সালের শুরুতে ডলারের দাম ছিল ৬৯ টাকা। তবে ক্ষমতা ছাড়ার সময়ে ২০২৪ সালের আগস্টে দাম বেড়ে দাঁড়ায় ১২০ টাকা। এমনকি ব্যাংকে ১৩২ টাকা দরেও ডলার বিক্রি হয়েছে। একই সময়ের ব্যবধানে বেড়েছে বৈদেশিক ঋণের সুদের হারও। ২০০৯ সালের শুরুতে বৈদেশিক ঋণের সুদ হার ছিল ৪ থেকে ৫%, কোনো খাতে আরও কম। এখন ঋণের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ৭ থেকে ৯%। ২০২২ থেকে ২৪ সালে বৈশ্বিক মন্দার সময় এই হার আরও বেশি ছিল। চুক্তি অনুযায়ী মোট ঋণের মধ্যে ৭৫% ঋণের সুদ ও বিনিময় হারই বাজারভিত্তিক হবে। অর্থাৎ ঋণ যখন পরিশোধ করা হবে তখন বাজারে যে সুদ হার ও ডলারের দাম যা থাকবে ওই হারে পরিশোধ করতে হবে। আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরে ডলারের দাম বেড়েছে ৫১ টাকা। এতে সমান হারে টাকার মান কমেছে। ঋণের মেয়াদ বাড়ানোর ফলে নিয়মিত বাড়তি সুদের পাশাপাশি দণ্ড সুদ বা সার্ভিস চার্জ পরিশোধ করতে হচ্ছে। এতে ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে, যা রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করেছে। মোট ঋণের প্রায় ৭৬% চড়া সুদ ও কঠিন শর্তের ঋণ। এসব শর্ত বাস্তবায়ন করতে গিয়েও সরকারকে ভোক্তার ওপর চাপ বাড়াতে হয়েছে। এসব মিলে বৈদেশিক ঋণের অর্থ অপব্যবহারের ফলে সব চাপ পড়েছে জনগণের ওপর। আওয়ামী লীগ সরকারের সময় বেপরোয়া বৈদেশিক ঋণ নেওয়ার কারণে এখন ওইসব ঋণ পরিশোধের চাপও বেশি। সরকারি বা বেসরকারি খাতের প্রতিটি ঋণের বিপরীতেই রাষ্ট্র বা কেন্দ্রীয় ব্যাংক কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংকের গ্যারান্টি রয়েছে। ফলে অনেক ঋণ গ্রহীতা এখন দেশ ছেড়ে পালিয়ে গেলেও বা জেলে থাকলেও ওইসব ঋণ এখন সংশ্লিষ্ট ব্যাংককে পরিশোধ করতে হচ্ছে। বেসরকারি খাতের ঋণ গ্রাহকের নামে ফোর্স লোন সৃষ্টি করে বাজার থেকে চড়া দামে ডলার কিনে ঋণ পরিশোধ করতে হচ্ছে। সূত্র মতে, স্বাধীনতার পর থেকে দেশের মোট বিদেশি ঋণের ৭৮%ই নিয়েছে আওয়ামী লীগ সরকার। বাকি ২২% নেওয়া হয়েছে অন্যান্য সরকারের আমলে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেই আওয়ামী লীগ সরকারের সময় ঋণের প্রায় $৫৫০ কোটি পরিশোধ করেছে। চলতি অর্থবছরে মার্চ পর্যন্ত শুধু সরকারি খাতেই $৪০০ কোটি ঋণ পরিশোধ করা হয়েছে। আগামী অর্থবছরে সবচেয়ে বেশি বৈদেশিক ঋণ শোধ করতে হবে। এরপর থেকে ঋণ পরিশোধ কমতে থাকবে। সরকারি খাতের বৈদেশিক ঋণ শোধ করার নিয়ম হচ্ছে, রাজস্ব আয় বা সংশ্লিষ্ট সংস্থা থেকে টাকা দেবে সরকার। ওই অর্থ দিয়ে ডলার কিনে ঋণ শোধ করা হবে। এখন অর্থনৈতিক মন্দায় রাজস্ব আয় কম হওয়ায় বৈদেশিক ঋণ শোধের জন্য টাকার যোগান রাজস্ব আয় থেকে দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে সরকারকে স্থানীয়ভাবে ঋণ নিয়ে তা দিয়ে ডলার কিনে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে। প্রতিবেদন থেকে দেখা যায়, আলোচ্য সময়ে দেশের মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণও বেড়েছে। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মাথাপিছু বৈদেশিক ঋণ বেড়ে দাঁড়ায় $৬০৭। অথচ ২০০৯ সালের শুরুতে ছিল $১৬৯। এই হিসাবে আলোচ্য সময়ে মাথাপিছু বৈদেশিক ঋণ বেড়েছে $৪৩৮। মাথাপিছু মোট বৈদেশিক ঋণের ৭০.৫১%ই আওয়ামী লীগ সরকারের আমলে বেড়েছে। বাকি ২৯.৪৯% বেড়েছে অন্যান্য সরকারের আমলে। ২০২৫-এর ডিসেম্বরে মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ দাঁড়ায় $৬৫৭। এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের অর্থাৎ ২০০৯ সালের শুরুতে দেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি ছিল $২,২৭৯ কোটি। ক্ষমতা ছাড়ার সময় ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় $১০,৩৪১ কোটি। আলোচ্য সময়ে দেশের বৈদেশিক ঋণ বেড়েছে $৮,০৬২ কোটি।
সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায় সরকারি খাতের বৈদেশিক ঋণ শোধের চাপে পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এই চাপকে আরও বাড়িয়ে দিয়েছে, কারণ যুদ্ধের অজুহাতে জ্বালানি তেল সহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বেড়েছে। ফলে এখন রেমিটেন্স, রপ্তানি আয়, বিদেশি বিনিয়োগ, বিদেশি ঋণ ও অনুদান বাবদ যেসব বৈদেশিক মুদ্রা আসে তা দিয়ে আমদানি ব্যয়, সেবা খাতের ব্যয়, বেসরকারি খাতের ঋণ পরিশোধ করার পর বাড়তি ডলার থাকছে না। ফলে রিজার্ভ থেকে অর্থ নিয়ে সরকারি খাতের ঋণ পরিশোধ করতে হচ্ছে। এতে রিজার্ভে চাপ বেড়েছে। অথচ আগে দৈনন্দিন আসা ডলার থেকে ওইসব ব্যয় মিটিয়ে যা উদ্বৃত্ত থাকত তা দিয়ে সরকারি খাতের ঋণ শোধ করা হতো। আওয়ামী লীগ সরকারের শেষ সময়েও বছরে বৈদেশিক ঋণ বাবদ পরিশোধ করা হতো ১৫০ কোটি থেকে ২০০ কোটি ডলার। এখন পরিশোধ এত বেড়েছে যে শুধু গত অর্থবছরেই পরিশোধ করতে হয়েছে প্রায় ৪৫০ কোটি ডলার। চলতি অর্থবছরে পরিশোধের পরিমাণ ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বৈদেশিক ঋণ বেশি মাত্রায় বৃদ্ধি পাওয়ায় এবং সে অনুপাতে দেশের রিজার্ভ না বাড়ায় এখন ঋণের বিপরীতে রিজার্ভের অনুপাত একেবারেই কম। এ অনুপাত এখন ২৩% নেমেছে, যা ২০২০ সালে ছিল ৬০%। সংশ্লিষ্টরা বলেছেন, বৈদেশিক ঋণ নিয়ে সেগুলো উন্নয়ন খাতে ব্যয় করলে কিছুটা সুফল মিলত, কিন্তু ঋণের টাকার একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে। ফলে বিদেশি ঋণের টাকায় দেশে কিছুই করা হয়নি, বরং দেশ থেকে টাকা পাচার হওয়ায় দেশের দায় বেড়েছে। সাধারণত বৈদেশিক ঋণ নিয়ে তা যদি বৈদেশিক মুদ্রা আয় হয়, এসব প্রকল্পে ব্যয় করা হলে তাহলে পরিশোধের ক্ষেত্রে ঝুঁকি কম থাকে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যেসব ঋণ নেওয়া হয়েছে তার প্রায় সবই খরচ করা হয়েছে স্থানীয় মুদ্রা নির্ভর প্রকল্পে। ফলে দুভাবে ওইসব ঋণ অর্থনীতিতে ঝুঁকির সৃষ্টি করেছে। ১. পাচার করে ও ২. স্থানীয় অর্থ আয় নির্ভর প্রকল্পে ব্যয় করে। যে কারণে এখন আওয়ামী লীগ সরকারের আমলে ঋণের বোঝা টানতে গিয়ে প্রত্যাশা অনুযায়ী রিজার্ভ বাড়ানো যাচ্ছে না। নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এ নেতিবাচক প্রভাব আরও বেড়েছে, যার সরাসরি দায় বহন করতে হচ্ছে দেশের মানুষকে। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় আবেগ এবং বিবেক যে কতটা সিলেক্টিভ বা খণ্ডিত হতে পারে তার এক রূঢ় চিত্র ফুটিয়ে তুলেছেন বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীর। অতীতে একজন ছাত্রনেতা গুলিবিদ্ধ হওয়ার দিনে এক বাটি নেহারি খাওয়া নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের নৈতিকতার ঝড় তুলেছিলেন, আজ দেশে ৫০০ শিশুর মৃত্যুতে তাদের রহস্যজনক নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নেহারি বিতর্ক ও সিলেক্টিভ শোক। আনিস আলমগীর তার পর্যবেক্ষণে বলেন, একসময় ছাত্রনেতার নেহারি খাওয়া নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, আহারে শোক না করে নেহারি খায়, আজ তাদের বিবেক কোথায়? আজ যখন দেশে হামের প্রকোপে প্রায় ৫০০টি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেছে, তখন সেই একই শ্রেণীর মানুষেরা কেন নির্বাক? যে অবহেলা এবং প্রশাসনিক ব্যর্থতা এই শিশুদের মৃত্যুর জন্য দায়ী, তার জবাবদিহি নিয়ে কোনো প্রশ্ন নেই। মৃত্যুর মিছিলে উৎসবের আমেজ। প্রতিবেদনে দাবি করা হয়, যখন হাসপাতালের বারান্দায় শিশুরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখন ড. ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের নীতি নির্ধারকরা বিভিন্ন ব্যক্তিগত উৎসব ও বিয়ের ভোজ আনন্দে মশগুল। সাংবাদিক আলমগীরের মতে এই নিষ্ঠুর উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন করেন, প্লেটে থাকা এক বাটি নেহারি যাদের বিবেককে কাঁপিয়ে দিয়েছিল, আজ ৫০০ শিশুর লাশও কি তাদের একটুও নাড়া দেয় না? আসমান কাঁপানো সেই শোক এখন কোথায়? ইউনূসের সাজার দাবিতে আইনজীবীদের সঙ্গে। সম্প্রতি ড. ইউনূসের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানি মামলায় হাজিরা দিতে জর্জ কোর্টে গিয়েছিলেন আনিস আলমগীর। সেখানে ড. ইউনূসের সাজার দাবিতে এবং বর্তমান অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত আইনজীবী সমাজের একটি অনুষ্ঠানে তিনি সংহতি প্রকাশ করেন। উপস্থিত আইনজীবীদের অনুরোধে তিনি তাদের সাথে কিছুক্ষণ অবস্থান করেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিবেকের কাছে কঠিন প্রশ্ন। আনিস আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু হত্যাকারী বা ব্যর্থ নেতৃত্বের বিরুদ্ধে কথা বলতে যাদের বুক কাঁপে, তাদের শোক বা প্রতিবাদ যে কেবলই লোক দেখানো, তা আজ প্রমাণিত। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, ড. ইউনূস কি এই তথাকথিত বুদ্ধিজীবী বা প্রতিবাদীদের কোনো পরমাত্মীয়, যে শিশুদের প্রাণহানির মতো ভয়াবহ বিষয়েও তারা চুপ করে আছেন?
উপসংহার দেশ সংস্কারের নামে যখন মৌলিক স্বাস্থ্যসেবা ভেঙে পড়ে এবং শত শত শিশু চিকিৎসার অভাবে মারা যায় তখন সেই রাষ্ট্র বা প্রশাসন কোনোভাবেই সফল হতে পারে না। সাংবাদিক আনিস আলমগীরের এই বক্তব্য সমাজের ভণ্ডামি এবং দ্বিমুখী নীতির বিরুদ্ধে এক শক্তিশালী চপেটাঘাত হিসেবে কাজ করবে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। Audio Jungle.